মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রস্তুতি। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চলতড়িৎ। তো আজকের ক্লাসে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব এটা তোমাদের প্রথমে আগে একটু দেখিয়ে দিই। তো আমাদের প্রথম যে আলোচ্য বিষয় হবে সেটা হচ্ছে তড়িতাধান। তড়িতাধান সম্বন্ধে আমাদের আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তড়িতাধান কিভাবে সৃষ্টি হয়, ঠিক আছে? আচ্ছা, তড়িতাধান কয় প্রকার এইগুলো প্রথম স্লাইডে আমরা আলোচনা করব। সেকেন্ড স্লাইডে আলোচনা করব হচ্ছে কুলম্বের সূত্র। থার্ড স্লাইডে আলোচনা করব কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। আর লাস্টে আমরা আলোচনা করব আদানের এসআই অ্যান্ড সিজিএস ইউনিট। তো এইগুলো টপিকস আমরা আলোচনা করব এবং শেষে আমি একটা গাণিতিক প্রশ্ন, নিউমেরিক্যাল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের পুরো বিষয়টা বুঝতে সুবিধা হয়। তো চলো শুরু করা যাক আমাদের যে প্রথম যে টপিক সেটা নিয়ে। প্রথম টপিক হচ্ছে আমাদের তড়িতাধান। তো তোমরা ছোটবেলা থেকেই পড়ছো তড়িতাধান দু রকম হয়। তড়িতাধান দু রকম কি? একটা হচ্ছে পজিটিভ তড়িতাধান, ঠিক আছে? আর একটা হচ্ছে নেগেটিভ তড়িতাধান। একটা হচ্ছে ধনাত্মক তড়িতাধান আর একটা হচ্ছে ঋণাত্মক তড়িতাধান। তো ধনাত্মক তড়িতাধান কি বা ধনাত্মক তড়িতাধান কিভাবে সৃষ্টি হয়? তো আমরা জাস্ট যে কোনো একটা মলিকিউলস নিয়ে ধরো আমরা শুরু করছি। ধরো একটা হাইড্রোজেন, সবথেকে সিম্পল অ্যাটম হাইড্রোজেন। তো এর এক নিউক্লিয়াসে প্রোটন থাকে একটা, আর বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে। এটা তোমরা ছোটবেলা থেকেই জানো যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে যার আধান হচ্ছে পজিটিভ, আর বাইরের কক্ষে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। এইবার প্রত্যেকটা নিস্তড়িত পরমাণুতেই যত সংখ্যক প্রোটন থাকে ঠিক ততগুলোই কি থাকে, ইলেকট্রন থাকে, ঠিক আছে? তাই ইলেকট্রন এবং প্রোটনের চার্জ যেহেতু সমান, তাই আধানগুলো কি হয়, নিস্তড়িত হয়, ঠিক আছে? এইবার যদি আমি কোনো কারণে এখান থেকে এই ইলেকট্রনটাকে বাইরে বার করে দিতে পারি, ইলেকট্রনটাকে যদি বাইরে বার করে দিতে পারি বাইরে থেকে এনার্জি দিয়ে, তাহলে আমার কি পড়ে থাকে, প্রোটন থাকে, ঠিক আছে? বা ইফেক্টিভ প্রোটনের সংখ্যা কি হয়, বেশি হয়ে যায়। ফলে এটা কি তৈরি হয়ে যায়, এটা একটা পজিটিভ আয়ন তৈরি হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা পরমাণু থেকে যদি আমরা ইলেকট্রনকে বার করে দিতে পারি, কিছু সংখ্যক ইলেকট্রনকে, তাহলে আমার কি হয়, এফেক্টিভলি প্রোটনের সংখ্যা বেশি হয়ে যায়। তার ফলে হয় কি, ওটা একটা পজিটিভ বা ধনাত্মক আধানে পরিণত হয়। আচ্ছা, ঋণাত্মক আধান কিভাবে তৈরি হয়? ঋণাত্মক আধান হবে ঠিক উল্টো। যদি আমরা এই যে পরমাণুটা আছে এর মধ্যে একটা ইলেকট্রন পুশ করে দিতে পারি বা ভেতরে দিয়ে দিতে পারি, তাহলে আমার এফেক্টিভ ইলেকট্রনের সংখ্যা কি হয়, বেশি হয়ে যায়। তার ফলে এখানে প্রোটন সংখ্যা এর তুলনায় কি হয়, এফেক্টিভলি কম হয়ে যায়। যদি আমি একটা ইলেকট্রন ঢুকিয়ে দিই, তাহলে এখন ইলেকট্রন সংখ্যা কটা হয়ে যাবে, দুটো, কিন্তু প্রোটন আছে কটা, একটা। তখন এটা একটা ঋণাত্মক আধানে পরিণত হবে। তো এইভাবে কিন্তু তড়িতাধান সৃষ্টি হয়। তো আরেকটা এক্সাম্পল নিয়ে আমি বোঝাই বিষয়টা। ধরা যাক ক্লোরিন, ঠিক আছে? ক্লোরিন, এই যে ক্লোরিন, এর ইলেকট্রন সংখ্যা 17। তার ফলে এর প্রোটন সংখ্যাও কি, এর প্রোটন সংখ্যাও 17, ঠিক আছে? এর ক্রমাঙ্ক যেহেতু 17, প্রোটন আছে কটা, 17টা, ইলেকট্রন আছে 17টা। এর ইলেকট্রন স্ট্রাকচারটা কেমন তোমরা জানো অলরেডি, যে এর প্রথম কক্ষে ইলেকট্রন থাকবে কটা, প্রথম কক্ষে থাকবে দুটো। তারপরের কক্ষে ইলেকট্রন থাকবে 8টা, আর তার বাইরের কক্ষে ইলেকট্রন থাকবে হচ্ছে 7টা, হয় 7। এইবার যদি এখানে একটা ইলেকট্রন আমি এর মধ্যে ঢুকিয়ে দিই, যেই ঢুকিয়ে দিলাম, তাহলে এখন ইলেকট্রন কটা হয়ে গেল, ইলেকট্রনের সংখ্যা হয়ে গেল 18। প্রোটন কটা হয়ে গেল, প্রোটন অলরেডি আছে 17। তো তোমরা এই বিষয়ে মনে রাখবে, আমরা নিউক্লিয়াসে কিন্তু কোনো চেঞ্জ করতে পারি না। অর্থাৎ নিউক্লিয়াস থেকে আমরা কিন্তু প্রোটন বারও করতে পারি না, নিউক্লিয়াসকে প্রোটন ঢোকাতেও পারি না। তো নিউক্লিয়াসে কিন্তু আমি চেঞ্জ করতে পারি না, যা চেঞ্জ হবে আমার বাইরের কক্ষের চেঞ্জটা আসবে, ঠিক আছে? তো এফেক্টিভলি ইলেকট্রন বেড়ে যেতে পারে প্রোটনের তুলনায়, এফেক্টিভলি ইলেকট্রন প্রোটনের তুলনায় কমে যেতে পারে, কিন্তু প্রোটন কিন্তু কখনো চেঞ্জ করা যায় না। তো পরমাণুর ক্রমাঙ্ক যেহেতু মৌলিক ধর্ম, অর্থাৎ প্রোটন সংখ্যা যেহেতু মৌলিক ধর্ম, প্রোটন চেঞ্জ করলে কিন্তু পরমাণুটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এক্ষেত্রে কি হলো, এখানে ইলেকট্রন হয়ে গেছে 18, প্রোটন আছে 17। তাহলে এইখানটায় একটা এক্সট্রা ইলেকট্রন ঢুকে গেল,
তাহলে এটা হবে আমার Cl মাইনাস, একটা আয়ন তৈরি হবে, এটা ক্যাটায়ন সরি এটা অ্যানায়ন তৈরি হবে, এটা হচ্ছে Cl মাইনাস, অর্থাৎ নেগেটিভ আধান এখানে তৈরি হবে। আরেকটা এক্সাম্পল তোমাদের দেখাতে পারি, যেমন সোডিয়াম। সোডিয়ামের ক্রমাঙ্ক হচ্ছে 11, অর্থাৎ এর প্রোটন আছে কটা? 11টা। ঠিক আছে, ইলেকট্রনও আছে কটা? 11টা। ইলেকট্রন স্ট্রাকচারটা কেমন হবে? ইলেকট্রন স্ট্রাকচারটা হবে এরকম, 11টা প্রোটন আছে, তাহলে প্রথম কক্ষে আছে 2টো, তারপরের কক্ষে আছে কটা? তারপরের কক্ষে থাকবে হচ্ছে 8টা, তারপরের কক্ষে থাকবে হচ্ছে 1টা। ঠিক আছে, তো এইবার যদি আমি এই ইলেকট্রনটাকে আমি বার করে দিতে পারি, তাহলে এখন প্রোটন কটা হলো? এখন প্রোটন হলো আমার, প্রোটন চেঞ্জ হবে না, প্রোটন 11টাই থাকবে, ইলেকট্রন কটা হয়ে গেল? 10টা। তাহলে আমার ইফেক্টিভলি একটা ইলেকট্রন বেশ কম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হবে Na+, এটা একটা ক্যাটায়ন তৈরি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তড়িৎ আধান সৃষ্টি হয়। তো তোমরা বুঝতে পারলে তড়িৎ আধান কিভাবে সৃষ্টি হয়। তো তোমরা ছোটবেলায় পড়েছো বিভিন্ন ঘর্ষণের ফলে, ঠিক আছে, রেশমের কাপড়ের সাথে যদি কোনো একটা এবোনাইট দণ্ড ঘষা হয়, তাহলে কিছু ইলেকট্রন এবোনাইট থেকে রেশমে চলে যায়, দিয়ে যাই হোক একটা পজিটিভ নেগেটিভ তৈরি হয়। তো অ্যাকচুয়ালি তড়িৎ আধান সৃষ্টির পেছনেই আছে কিন্তু ইলেকট্রন। ঠিক আছে, তাহলে একটা ইলেকট্রন বা কিছু ইলেকট্রন যদি বেরিয়ে আসে, তাহলে যার থেকে বেরিয়ে আসলো সে পজিটিভ হয়ে যাবে, আর যার মধ্যে ইলেকট্রনগুলো ঢুকে গেল সেটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের তড়িতাদান সৃষ্টির রহস্য। ঠিক আছে, তো এইবার আমাদের আরেকটা জিনিস যেটা আরো বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে তড়িতাদান সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তাহলে তড়িতাদান যে সৃষ্টি হচ্ছে তার যে মানটা সবসময় ইলেকট্রন চার্জের গুণফল হতে হবে। অর্থাৎ আমার ধরো একটা কিউ চার্জ তৈরি হয়েছে, ঠিক আছে, তাহলে এই কিউ চার্জ ইজিক্যাল টু হবে এনই। ঠিক আছে, এনটা হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার, এন হচ্ছে 0 1 2 3 4 যা খুশি হতে পারে, এটা কটা ইলেকট্রন বেরোচ্ছে বা ঢুকছে তার উপরে। ঠিক আছে, যদি আমার এটা পজিটিভ হয়, প্লাস হবে, তাহলে এতগুলো ইলেকট্রন, এনই সংখ্যক ইলেকট্রন কি হচ্ছে? নির্গত হচ্ছে। ঠিক আছে, এনই সংখ্যক ইলেকট্রন নির্গত হচ্ছে, কিন্তু এর সব থেকে ছোট যা এটা কিন্তু ই এর সমান হতে পারে। যদি একটা ইলেকট্রন নির্গত হয়, তাহলে এর চার্জ যেটা হবে ই প্লাস ই। যদি দুটো ইলেকট্রন নির্গত হয়, তার চার্জ হবে 2e। ঠিক আছে, তো আমাদের এটাকে কোয়ান্টাম, এটা কোয়ান্টাম। ঠিক আছে, বিষয়টা এরকম, ধরো তোমাকে বাজারে বলল 10 টাকা দিতে, তো তুমি সহজেই 1 × 10 অর্থাৎ 10টা 1 টাকার কয়েন দিতে পারো। ঠিক আছে, যদি বলা হয় 0.75 এরকম টাকা দিতে, তুমি কি দিতে পারবে? ধরো 10.75 টাকা দিতে পারবে না, কারণ আমার 0.75, যদি গুগল পে না থাকে অবশ্যই। ঠিক আছে, তো 0.75 আমি দিতে পারবো না, 10 দিতে পারবো, 10 টাকা দিতে পারবো, 11 টাকা দিতে পারবো, কিন্তু 0.75 টাকা দিতে পারবো না, কারণ আমার 0.75 টাকা আমাদের বাজারে এক্সিস্টই করছে না। তো সেই রকম ইলেকট্রনের ক্ষেত্রেও কিন্তু বা চার্জের ক্ষেত্রেও কিন্তু এটা হবে, কিন্তু ওই ইলেকট্রনের সাথে সরল গুণিতকে থাকবে এরকম একটা সংখ্যা থাকবে। তো যখন প্লাস হবে তখন কতগুলো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, বা যখন মাইনাস কিউ হবে, এটাও ধরো এনই হবে, তখন ওই অতগুলো ইলেকট্রন কি হচ্ছে? ইলেকট্রন অতগুলো সেই পদার্থটা কি হচ্ছে? গ্রহণ করছে। তো এই হচ্ছে আমাদের সামগ্রিক বিষয় আধান সম্বন্ধে আমাদের ধারণা। তো আশা করি তোমাদের তড়িৎ আধান সম্বন্ধে ধারণা ক্লিয়ার হয়েছে। তো আর তড়িৎ আধান সৃষ্টির পেছনে আছে ইলেকট্রন। যদি ইলেকট্রন গৃহীত হয় তাহলে সেটা নেগেটিভ চার্জ হবে, যদি ইলেকট্রন বর্জিত হয় সেটা পজিটিভ চার্জ হবে। তার মানটাও কিন্তু ইলেকট্রনের চার্জের সাথে সরল গুণিতকে থাকবে। ইলেকট্রনের চার্জের মানটা হচ্ছে মানটা আমরা জানি -1.6 সামথিং, আরো অনেক ডিজিট আছে, যতগুলো সংখ্যক নেওয়া হয়, ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তো এই কুলম্ব একক সম্বন্ধে আমরা আলোচনা করব এসআই সিজিএস পদ্ধতিতে। তো এই হচ্ছে আমাদের তড়িতাদানের ধারণা। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট স্লাইডে আসি। এবার আমরা আলোচনা করব স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র। তো আবার বলছি কথাটা, স্থির তড়িৎ, যদিও আমাদের চ্যাপ্টারটার নাম চলতড়িৎ, তাও কুলম্বের সূত্রটা কিন্তু চলতড়িতের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়।
এটা কিন্তু অবশ্যই স্থির তড়িতের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? স্থির মানে কিন্তু স্থির, এন্ড অ্যাবসোলিউট রেস্ট দুটো চার্জের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো কুলম্ব সূত্রটা কি বলছে? কুলম্বের সূত্রটা বলছে, ধরো দুটো আধান আছে। এই একটা আধান আছে। ধরা যাক এটা হচ্ছে প্লাস কিউ, আর এই একটা আধান আছে কিউ ওয়ান, এটা ধরা যাক এটা প্লাস কিউ টু। তাহলে দুটো স্থির এবং বিন্দু আধান। ঠিক আছে? এটা কিন্তু যদিও বড় করে গেছি, এই আধানগুলো কিন্তু বিন্দু আধান। এই কথা টার্মটা কিন্তু মনে রাখবে, বিন্দু আধান। আর একটা ক্রাইটেরিয়া কি? স্থির। স্থির বিন্দু আধানের ক্ষেত্রেই কিন্তু আমার এই কুলম্বের সূত্রটা প্রযোজ্য। তো আমরা জানি এখানে এই প্লাস কিউ ওয়ান নিয়েছি, এখানে প্লাস কিউ টু নিয়েছি, এবং এই আধান দুটোর মধ্যে ডিস্টেন্স ধরে নাও আর। ঠিক আছে? দুটো আধানের মধ্যে দূরত্ব হচ্ছে আর। তো আমরা জানি সমজাতীয় আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। এটা ছোটবেলা থেকে তোমরা পড়ছো। সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। তো আকর্ষণ বা বিকর্ষণ এই দুটো কি এক প্রকার বল। ঠিক আছে? কুলম্ব বলছে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি এফ হয়, ঠিক আছে, এই ক্ষেত্রে বিকর্ষণ, আমি যে ছবি দেখেছি সেক্ষেত্রে বিকর্ষণ হবে। তো এই বলের মান সমানুপাতিক হচ্ছে কিউ ওয়ান কিউ টু, অর্থাৎ আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। আধানের মান যত বাড়বে তাহলে কি হবে? আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কি হবে? বাড়বে। যেখানে আর হচ্ছে একটা ধ্রুবক, আর হচ্ছে ধ্রুবক। আবার এটা হচ্ছে ১ নম্বর। ২ নম্বর, এফ সমানুপাতিক 1/r², যখন Q1 Q2 হচ্ছে ধ্রুবক, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্ব যত বাড়বে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত কি হবে? হ্রাস পাবে। ঠিক আছে? দূরত্ব বাড়ার সাথে সাথে আকর্ষণ বা বিকর্ষণের বলের মানটা হ্রাস পাবে। তো এখানে আমাদের মেনলি যে বলটা আছে সেটা হচ্ছে বিকর্ষণ বল। তো এই হচ্ছে কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্রে কি বলছে? দুটো বিন্দু আধান এর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের মান আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এই হচ্ছে কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা কি? তাহলে আমরা প্রথমেই দেখলাম, এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, যদি এটা একটা প্লাস কিউ ওয়ান হতো, আর একটা বিন্দু আধান যদি এটা ধরো মাইনাস কিউ টু হতো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এইটা এই ক্ষেত্রে হতো বিকর্ষণ করতো। এটা হচ্ছে বিকর্ষণ, আর এক্ষেত্রে যে বলটা হতো সেটা হচ্ছে আকর্ষণ। ওই জন্য বলছে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। ঠিক আছে? তো এবার কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা আমরা দেখব কি হতে পারে। এখান থেকে কিন্তু তোমাদের মাধ্যমিকে বিভিন্ন নিউমেরিক্যাল কোশ্চেন আসছে। তো দেখা যাক, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু, যখন আর হচ্ছে ধ্রুবক। ঠিক এফ সমানুপাতিক 1/r², যখন কিউ ওয়ান কিউ টু ধ্রুবক। দুটোকে যদি আমি ভেদের সূত্রে ফেলি তাহলে আমরা পাবো এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু বাই r², বা আমরা লিখতে পারি এফ ইজিক্যাল টু কে কিউ ওয়ান কিউ টু বাই r²। ঠিক আছে? তো এইটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে? এবার কে, এইটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। যদি এটা সিজিএস পদ্ধতিতে হয়, ঠিক আছে? তো সিজিএস পদ্ধতিতে হলে কে ইজিক্যাল টু হয় 1। এটা অবশ্যই শূন্য মাধ্যমের জন্য। এটা অবশ্যই হবে শূন্য মাধ্যম। ঠিক আছে? শূন্য মাধ্যমে যদি কুলম্বের সূত্রটা আমি লিখি সিজিএস পদ্ধতি, কে এর মান হচ্ছে ১ হবে। তাহলে সেক্ষেত্রে আমার এফ ইজিক্যাল টু হবে Q1 Q2 বাই r²। এইবার আসি এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে কে এর মান হচ্ছে 1/4πε0। ঠিক আছে? এটাকে তড়িৎ ভেদ্যতা বলা হয়। তো সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এর একক সম্বন্ধেও আমাদের আলোচনা করতে হবে। তো সেক্ষেত্রে এসআই পদ্ধতিতে আমাদের কুলম্বের সূত্রটা আসবে
F is equal to 1/4 pi epsilon 0 Q1 Q2 by R স্কয়ার। তো এই দুটো সূত্র কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। এটা হচ্ছে কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে? এবার আমরা আসছি আধানের এসআই এবং সিজিএস ইউনিট নিয়ে আমরা বিস্তারিতভাবে এবার আলোচনা করব। তো আমরা অলরেডি জেনেই গেছি বা ছোটবেলা থেকে শুনছো, তো এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব। ঠিক আছে? এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব, এটাকে বড় হাতের সি দিয়ে লেখা হয়। আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে স্ট্যাট কুলম্ব। ঠিক আছে? বা এটাকে এরকম ভাবে লেখা হয় স্ট্যাট সি। তো কুলম্ব এবং স্ট্যাট কুলম্বের সংজ্ঞা আমরা এবার আলোচনা করব। কিভাবে আমরা সংজ্ঞায়িত করব এক কুলম্ব আধান বলতে আমরা কি বুঝি তাকে। তো প্রথমে এসআই পদ্ধতিতে আমি কুলম্বের সূত্রটা লিখে ফেলি। ঠিক আছে? তার আগে আমরা যদি সিজিএস নিয়ে আলোচনা করি তাহলে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রটা আমরা আগে লিখে ফেলি, দিয়ে আমরা দুটো আস্তে আস্তে কম্পেয়ার করে দেখব। ঠিক আছে? তো সিজিএস পদ্ধতিতে এ ফিজিক্যাল টু শূন্য মাধ্যমে কুলম্বের সূত্রটা হচ্ছে Q1 Q2 বাই R স্কয়ার। ঠিক আছে? যদি যদি Q1 ইজিক্যাল টু Q2 ইজিক্যাল টু Q হয়, অর্থাৎ সমজাতীয় দুটো আধান যদি আমরা নিই, ধনাত্মক আধান নিই বা ঋণাত্মক যাই নিই, তাহলে Q1 ইজিক্যাল টু Q2 সমজাতীয় এবং সমমানের দুটো আধান আমরা এতে নিলাম, এবং R সমান সমান যদি 1 নিই, 1 সেন্টিমিটার নিই, তাহলে শূন্য মাধ্যমে আমার কি আসবে F, এবং এদের মধ্যে যদি বিকর্ষণ বলটা যদি 1 হয়, ঠিক আছে, তাহলে কি করলাম, এমন দুটো আধান নিলাম সমজাতীয় এবং সমমানের আধান, যারা 1 সেন্টিমিটার দূরত্বে থেকে তাদের বিকর্ষণ বলের মানটা হবে 1 ডাইন। সেক্ষেত্রে আমার কি আসছে, এই মানগুলো যদি এখানে পুট করে দিই তাহলে কি পাচ্ছি, 1 ইজিক্যাল টু কিউ ইন্টু কিউ বাই 1 স্কয়ার। তাহলে কিউ স্কয়ার সমান সমান পাচ্ছি 1, বা কিউ সমান সমান পাচ্ছি প্লাস মাইনাস 1। ঠিক আছে? তাহলে কিউ ইজিক্যাল টু, আমরা যদি পজিটিভটা ধরে নিই তাহলে কিউ সমান সমান 1 পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি, যদি দুটো সমজাতীয় আধান, যদি দুটো সমজাতীয় আধান এবং সমমানের আধান যদি পরস্পর 1 সেন্টিমিটার দূরত্বে থাকে, তারা যদি পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে, ঠিক আছে, এক ডাইন বল প্রয়োগ করে, তো তাদের মধ্যে যদি বিকর্ষণ বলের মান, যদি দুটো সমজাতীয় এবং সমমানের আধান পরস্পর 1 সেমি দূরত্বে থেকে যদি পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে, সেক্ষেত্রে এক একটি আধানকে বলছি আমি এক স্ট্যাট কুলম্ব। ঠিক আছে? তো এটাকে বলছি এক স্ট্যাট কুলম্ব। তো এইভাবে আমরা এই স্ট্যাট কুলম্বকে সংজ্ঞায়িত করে থাকি। ঠিক আছে? বা সিজিএস পদ্ধতিতে এসআই হলো, এবার আমরা সিজিএস হলো, এবার এসআই পদ্ধতিতে আসি। এসআই পদ্ধতিতে আমার কুলম্বের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে F ইজিক্যাল টু 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R স্কয়ার। ঠিক আছে? এইবার আমি ঠিক আগের মতনই Q1 ইজিক্যাল টু Q2 ইজিক্যাল টু Q বসাবো, আর R সমান সমান 1 বসাবো, 1 মিটার বসাবো, আর এইভাবে বসাবো। বসিয়ে যদি F ইজিক্যাল টু যদি 1 নিউটন বসাই, যদি বসাই, মানে আগের সিজিএস এর সাথে কম্পেয়ার করে, তাহলে কি ঘটনাটা ঘটছে, তাহলে দেখো কি ঘটছে, 1 ইজিক্যাল টু 1/4 পাই এপসাইলন 0 কিউ স্কয়ার বাই 1 স্কয়ার। কিউ স্কয়ার বা নট ইকুয়াল টু 1 আসছে। ঠিক আছে? তাহলে কিন্তু আমার আগের ট্রিক্স এখানে কিন্তু খাটবে না, যেহেতু আমার এখানে একটা টার্ম অলরেডি ঢুকে আছে। সেই জন্য কিন্তু আমরা ওই সব কিছুই 1 বসাবো, 1 নিউটন 1 মিটার বসাবো, সেক্ষেত্রে কিন্তু আমার এই ইকুয়েশনটা আমরা সিজিএস পদ্ধতির মতো সমাধান করতে পারবো না। এর কারণ হচ্ছে 1/4 পাই এপসাইলন 0
একটা নির্দিষ্ট মান আছে। তো তার মান আমরা পরীক্ষা করে দেখেছি 1/4πε0 এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹9 এর মান হচ্ছে নিউটন মিটার স্কোয়ার ইন্টু কুলম্ব টু দি পাওয়ার -2 এর মান হচ্ছে এইটা। এইবার যদি আমি 1 নিউটন এইটা না বসিয়ে 1 নিউটন এটা না বসিয়ে যদি আমরা এইটা বসাই 9 ইন্টু 10⁹9 এত নিউটন বসাই, তাহলে কি হয় দেখা যাক। এইটা এরকম বসাবো Q1 = Q, R = 1, F এর মান এইটা বসাবো 9 ইন্টু 10⁹9। তাহলে এই জিনিসটা আমি পুট করব এইখানটায়। ঠিক আছে? তাহলে আমাদের কি হয় দেখা যাক। তাহলে F এর মান আমি বসাবো 9 ইন্টু 10⁹9। এটার মান তো আমরা অলরেডি পেয়েছি 9 ইন্টু 10⁹9 Q ইন্টু Q বাই 1 স্কোয়ার। এইবার দেখো আমাদের এটা কেটে যাচ্ছে। যে Q² 1 আসছে আর Q আসছে ±1। তো আমরা যদি পজিটিভটা নিই তাহলে Q 1 আসছে। ঠিক আছে? তাহলে যদি এখন আমি সংজ্ঞা করি, সংজ্ঞাটা এইভাবে দিই যে দুটো সমজাতীয় আধান পরস্পরকে যদি আমি 1 মিটার দূরত্বে রাখি এবং তাদের মধ্যে যদি বিকর্ষণ বল 9 ইন্টু 10⁹9 নিউটন হয়, তাহলে আমি ওই আধানগুলোকে 1 কুলম্ব আধান বলতে পারি। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের কুলম্বের সংজ্ঞাটা এইভাবে আসছে। ঠিক আছে? তো এইটা কিন্তু একটু তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে? সিজিএস পদ্ধতিতে একরকম আর এসআই পদ্ধতিতে এর অ্যাপ্রোচটা কিন্তু একটু অন্যরকম। ঠিক আছে? এইবার আমাদের যেটা করতে হবে সেটা আমরা এই এপসাইলন এই যে জিনিসটা এই এপসাইলন 0 নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব বা এই এর এককটা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। এর কারণ হচ্ছে মাধ্যমিকে এটা হামেশাই আসে। আর সিজিএস পদ্ধতিতে আমার কোনো তো সমস্যা নেই। তো এক্ষেত্রে একটা জিনিস তোমাদের বলে রাখি এই 1 কুলম্ব আর এই 1 কুলম্ব এই 1 কুলম্ব এই আধানটা কিন্তু অনেক বড় আধান। তো আমরা আ মাইক্রো কুলম্ব ইউজ করি। ঠিক আছে? 1 মিলি কুলম্ব, মাইক্রো কুলম্ব, মিলি কুলম্ব মানে হচ্ছে 10⁻³ কুলম্ব আর 1 মাইক্রো কুলম্ব = 10⁻⁻6 কুলম্ব। তো তোমরা এই টার্মগুলো আশা করি জানো। তাহলে মিলি হলে 10⁻³ মাইক্রো হলে 10⁻6 আর কিলো হলে 10⁻3। তো এইগুলো আমরা ইউজ করে থাকি। আর সিজিএস এবং এসআই পদ্ধতিতে এদের মধ্যে যে রিলেশনটা হচ্ছে সেটা হচ্ছে 1 কুলম্ব = 3 × 10⁻10 ট্যাট কুলম্ব। তো এইগুলো কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে? এই রিলেশনগুলো। ঠিক আছে? তো এইবার আমরা আ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে এপসাইলন 0 এইটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। ঠিক আছে? এপসাইলন 0 এটাকে বলা হয় পারমিটিভিটি বা এপসাইলন 0 হচ্ছে বায়ু বা শূন্য, বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা। তো এইটা নিয়ে কিন্তু আমাদের একটু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে এবং এইটার একক সম্বন্ধে আমাদের কিন্তু একটু আইডিয়া রাখতে হবে কারণ মাধ্যমিকের শর্ট কোয়েশ্চেন এ এগুলো আসে। তো অবভিয়াসলি এসআই পদ্ধতিই আমরা নেব কুলম্বের সূত্র। তো এসআই পদ্ধতিতে আমাদের যে কুলম্বের সূত্র ছিল F = 1/4πε0 Q1 Q2/R²। তো এখান থেকে এপসাইলন 0 আমরা কি পাচ্ছি? এপসাইলন 0 পাচ্ছি 1/4π Q1 Q2/F ইন্টু R²। জাস্ট এপসাইলনকে তুলে দিলাম আর F কে এখানে নিচে নামিয়ে দিলাম। তাহলে এবার যদি এককগুলো এক করে বসাই তাহলে কি আসছে? তাহলে এপসাইলন 0 এর একক কি আসছে? এর একক আসছে Q
এর একক হচ্ছে কুলম্ব, এরও একক হচ্ছে কুলম্ব। অর্থাৎ দুটো মিলে এই দুটো মিলে আসছে কুলম্বের স্কোয়ার। 4 পায়ের কোনো একক নেই, ঠিক আছে? এফ এর একক কি? নিউটন, আর আর স্কোয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে আমার এই এপসাইলন জিরোর একক কি আসছে? কুলম্বের স্কোয়ার, নিউটন টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -2। তো এই হচ্ছে আমার এপসাইলন জিরোর একক। এটা তোমরা একটু ভালো করে মনে রাখবে। আর এর মানটাও একটু মাথায় রাখবে। এর মান হচ্ছে, এর মান এসআই তে, অবশ্যই এসআই 8.85 ইনটু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কোয়ার, নিউটন টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -2। এইগুলো একটু তোমরা মাথায় রাখবে। তো এই ছিল আমাদের আজকের যে টপিকস গুলো, তার উপর আলোচনা। তো এই নেক্সট ক্লাসে আমরা এই যে কটা জিনিস পড়লাম এর উপরে ২-১টা নিউমেরিক্যাল প্রবলেম আমরা আলোচনা করব, এবং তার সাথে আমরা একটা কিছু এমসিকিউ, একটা কুইজ টাইপের এরকম জিনিসও আমরা কিছু আলোচনা করব। তো আমাদের চলতড়িৎ মাধ্যমিকের প্রথম যে ক্লাসটা, যদিও বললাম চলতড়িৎ, পড়ালাম স্থির তড়িৎ, ঠিক আছে? তো এইটা আমাদের আলোচনাটা আজকের মতো এখানেই শেষ হলো। নেক্সট ক্লাসে কিন্তু আমরা যেগুলো বললাম এখান থেকে কিছু অঙ্ক করব, একটা কুইজের মতো এমসিকিউ কিছু আলোচনা করব, ঠিক আছে? তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো।